শীর্ষের বরাবর ত্রয়ীকে বিয়ের কথা বলা এবং কিছু আচরণ তার হৃদয়ে সন্দেহ জাগিয়েছিল যে লোকটা হয়তো তার প্রতি দুর্বল। তবে সেই সন্দেহ সে গুরুত্ব সহকারে নেয়নি, নিজেকেই একটা ভুল ধারণা ভেবে মনকে সান্ত্বনা দিয়েছিল। ত্রয়ী দীর্ঘশ্বাস ফেলল, নরম কণ্ঠেই বলল, খারাপ আপনি না, আমিই খারাপ। না হয় সব খারাপ কেন আমার সাথেই হবে? সবাই কেন আমাকে ছেড়ে যাবে? যাই হোক, এসব কথা বাদ দিন। আপনার সাথে আমার কোনো দিক থেকেই মিলে না। আপনি যে বাড়ির কর্তা, আমি সে বাড়ির সামান্য এক আশ্রিতা। তাছাড়া আমি এতিম, যার কোলে কেউ নেই বললেই চলে আমার। আমাকে হয়তো আপনার পরিবার মানবে না, আর আপনিও আবেগে পড়ে এখন বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেছেন। 2 দিন পর যখন দেখবেন আমাকে আপনার পরিবার মানছে না, সমাজ মানছে না, তখন আফসোস করবেন আপনি। তাই বলি কি, আমার পেছনে ঘুরে অযথা সময় নষ্ট করবেন না। বিয়ে করতে ইচ্ছে হলে সুন্দর, শিক্ষিত, বংশমর্যাদা সম্পন্ন একটা মেয়েকে খুঁজে বিয়ে করে নিন, সুখী হবেন। এইটুকু বলেই থামল ত্রয়ী। দম নিয়ে ফের বলল, আর বিয়ের কথাটা যদি নিছকই মজার ছলে বলে থাকেন, তবে আশা রাখছি এ পর্যন্তই থেমে যাবেন। আমার এই ধরনের মজা একদমই পছন্দ নয়। ত্রয়ী নিজের কথার সমাপ্তি টেনে নীরবে চলে গেল। শীর্ষ দাঁড়িয়ে রইল ওই স্থানে, তবে স্থির না। তার ছোট্ট হৃদয়টা যেন এক অস্থির উত্তাল সমুদ্রের রূপ নিয়েছে, যার প্রতিটি ঢেউয়ে অস্পষ্ট আর্তনাদ ভেসে আসছে। চিন্তারাও এই মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উঠেছে, যেন প্রচণ্ড বাতাসে দিকহারা বিপদগামী কাগজের টুকরোর ন্যায় ভেসে বেড়াচ্ছে। ত্রয়ী মাত্রই স্পষ্ট রূপে তাকে জানিয়ে গেল সে শীর্ষকে বিয়ে করতে পারবে না, বরং অন্য কাউকে খুঁজে নিতেই বলল। কি সাবলীলভাবেই না ত্রয়ী কথাগুলো বলে গেল, অথচ তা পুনরায় স্মরণে আনতেও শীর্ষের কষ্ট হচ্ছে। এই কেমন যন্ত্রণা! ভালোবাসলে কি প্রিয় মানুষটাকে হারানোর ভয় এভাবেই কষ্ট পেতে হয়? তবেই বোধহয় শীর্ষ ভালোবেসেই ভুল করেছে, আর এই ভুল তাকে কোন অবধি টেনে নিয়ে যায় কে জানে। সুন্দর সোনালি সকাল, শহুরে আবহাওয়া একটু একটু করে ভারী হয়ে উঠতে শুরু করেছে কোলাহলের কর্কশ ধ্বনিতে। মানুষজন নিজেদের কর্মব্যস্ততায় ছুটে চলেছে দিক বেদিক। এই ক্ষণে ত্রয়ীও নিজের কলেজ প্রাঙ্গণে প্রবেশ করল। আরফা কলেজের গেটের নিকটেই দাঁড়িয়েছিল ত্রয়ীর অপেক্ষায়। কাঙ্ক্ষিত ব্যক্তিকে আসতে দেখি তার দিকে ছুটে এলো আরফা। কপালে ভাঁজ ফেলে দিগন্তস্বরে জিজ্ঞেস করলো, কোথায় থাকিস তুই? অনলাইনে দেখি না, মোবাইলে কল করলে তাও ধরিস না। ত্রয়ী রিমার করা ঝামেলার কথাটা চেপে গেল, আমতা আমতা করে বলল, আসলে আমি শীর্ষ ভাইয়ের ফেসবুক আইডিটা লগ আউট করে ফেলেছি। এখন আইডির পাসওয়ার্ডও জানি না, আর ওনার কাছে জিজ্ঞেস করতেও ভয় লাগছে। তাই অনলাইনে পাচ্ছিস না আমাকে। ওনার আইডির পাসওয়ার্ড জানতে হবে কেন তোকে? এখন এই মোবাইল তো তোর নিজের, নতুন একটা আইডি খুলে নে। ত্রয়ী আশেপাশেই তাকালো, গলা নামিয়ে বলল, না, পারি না নতুন আইডি খুলতে। আর তাছাড়া শীর্ষ ভাই যদি রাগ করেন। আরফা হেসে বলল, ধুর, উনি রাগ করবেন কেন? তোর মোবাইলটা দে, আমি তোকে একটা নতুন আইডি খুলে দিচ্ছি। ত্রয়ী এবং আরফা দুজনেই কলেজ ক্যাম্পাসে সবুজ ঘাসের ওপরে বসে পড়ল। ত্রয়ীর হাত থেকে মোবাইলটা নিয়ে আরফা ব্যস্ত হাতে নতুন আইডি খোলার কাজে লেগে পড়ল। আইডির নামটা ত্রয়ী নিজের নামেই দিল, পাসওয়ার্ডটাও গোপনীয়তা অবলম্বন করে সেই স্থির করল। কিন্তু আইডিটা খোলা শেষে আরফা ত্রয়ীর নিকট থেকে কোনো অনুমতি নিল না। নিজ উদ্যোগে গ্যালারি ঘেটে তার একটি সুন্দর ছবি লাগিয়ে দিল প্রোফাইলে। অতপর চোখে মুখে সন্তুষ্টির ছাপ নিয়ে বলল, নে, তোর আইডি খোলা শেষ। ত্রয়ী মোবাইলটা হাতে নিল। সব কিছু ভালোভাবে যাচাই করে দেখবে তার পূর্বেই সেখানে এসে উপস্থিত হলো রাকিব। আরফার মাথায় আলতো করে একটা টোকা মেরে বলল, কিরে, তোরা এখানে বসে কি করছিস? ওদিকে তো ক্লাস শুরু হয়ে গেল বলে। ত্রয়ী আর কিছু যাচাই করে দেখল না, চট জলদি মোবাইলটা গুজে নিল ব্যাগের ভেতরে। এই ছেলেটার উপর কোনো ভরসা নেই, কিছু আজ করতে পারলেই নির্ঘাত শীর্ষকে জানিয়ে দেবে। শীর্ষ ভাইয়ের বড় ভক্ত যে সে। আরফাও বিরক্ত হলো রাকিবের আগমনে, চোখ মুখ কুচকে মাথায় হাত বুলিয়ে বলল, গেলে যাক, তোর এখানে কি? যা ক্লাসে যা। রাকিব আরফার নিকট থেকে একটু দূরত্ব রেখে বসে পড়ল ঘাসের উপরে। দম ফেলে বলল, তোরা ক্লাসে না গেলে আমি একা একা গিয়ে কি করব? আরফা ভ্রু কুচকে জবাব দিল, একা কোথায়? ক্লাসে তো আরও অনেকে আছে। তা থাক গিয়ে, তোরা তো নেই। তুই?
আরফার কথার মাঝে একটি মেয়ে এসে দাঁড়ালো তাদের অভিমুখে। ত্রয়ীর দিকে তাকিয়ে শুধালো, তুমি ত্রয়ী? ত্রয়ী পলক ঝপটালো, নরম কণ্ঠে জবাব দিল, জি, কিন্তু আপনি? মেয়েটি হেসে বলল, আমি মিষ্টি। এইটুকু বলেই থামলো সে। একটি কাগজ এগিয়ে দিয়ে বলল, এটা রাখো, তোমার সিনিয়র রাফিন ভাই দিয়েছেন। ত্রয়ী অবাক হলো, এই রাফিনটা আবার কি? আগে কখনো এর নাম শুনেছে বলেও তো মনে হচ্ছে না। সে আবার ত্রয়ীকে কাগজ পাঠিয়েছে কেন? দেখে তো মনে হচ্ছে প্রেমপত্র। মেয়েটা কাগজটা হাতে নিলই না, বরং ভ্রু কুঁচকিয়ে শুধালো, রাফিন ভাইকে? আর এটাতেও বা কি আছে? মিষ্টি নামক মেয়েটি কাগজটা গুজে দিল ত্রয়ীর হাতে। এরপরে পিছন ঘুরে দ্রুত গতিতে দিকে পা চালাতে চালাতে বলল, পরে দেখো কি আছে। আমার আবার ক্লাস শুরু হয়ে যাবে, তো পরে সময় করে এসে তোমার সাথে কথা বলবো। মেয়েটি চলে যেতেই হৈ হৈ করে উঠল আরফা। ত্রয়ীর হাত থেকে এক প্রকার কাগজটা ছিনিয়ে নিয়ে বলল, দেখি দেখি কি আছে এত। নিশ্চয়ই ওই রাফিন ভাই, নাকি সে তার ভালোবাসা দিয়ে প্রেমপত্র পাঠিয়েছে? ত্রয়ী বাধা দিল না আরফাকে। কে না কি প্রেমপত্র পাঠিয়েছে ওটা বরং আরফাই পড়ুক। আরফা কাগজটা খুলল, কণ্ঠ বাড়িয়ে পড়তে শুরু করলো, প্রিয় ত্রয়ী, কেমন আছো? আশা করি ভালো আছো। অবশ্যই ভালো থাকবে বা না কেন, আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে তোমরা তো ভালোই থাকারই কথা। জানো তো মেয়ে, যেদিন তোমাকে এই কলেজে ক্যাম্পাসে প্রথমবার দেখেছিলাম সেদিন আমার মন দিয়ে বসেছিলাম। তারপর থেকে নিভৃতে তোমাকে নিয়ে বুনেছি হাজার স্বপ্নের জাল। সেদিন থেকে তোমার কথা ভেবে একটা রাতেও ভালো ভেবে ঘুমাতে পারিনি। অনেক দিন তোমাকে কথাটা বলবো বলে ভেবে সাহস করে বলতে পারিনি, তবে আজকে সাহসটা করেই ফেলেছি। সাহস করেই বলছি, আমি তোমাকে ভালোবাসি ত্রয়ী। তোমার হৃদয়ে আমাকে কি একটু আশ্রয় দেবা? তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। এক নিঃশ্বাসে চিঠিটা পড়ে থামলো আরফা। রসিয়ে রসিয়ে বলল, বাহ, এ তো দেখছি তোর প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে, আবার উত্তরের অপেক্ষায়ও থাকবে বলছে। কি প্রেম, কি প্রেম! বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল ত্রয়ী। তবে সে বলল না কিছুই। পাশ থেকে রাকিব চো মেরে আরফার হাত থেকে কাগজটা নিয়ে নিল। মোবাইল বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল তাতে। ত্রয়ী ভুল কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, এ কি, তুমি ছবি তুলছো কেন এটার? রাকিব জোরপূর্বক হেসে জবাব দিল, জীবনে কখনো প্রেমপত্র পাইনি তো, তাই তোমার প্রেমপত্রের ছবি তুলে নিচ্ছি, ভবিষ্যতে কাজে লাগতে পারে। ত্রয়ীর যে রাকিবের কথাগুলো বিশ্বাস হলো তেমন নয়, তবে সে আর কথা বাড়ালো না। ক্লাসের দিকে হাঁটা লাগিয়ে বলল, ক্লাস শুরু হয়ে গিয়েছে বোধ হয়, চল ক্লাসে যাই সবাই। প্রায় ঘন্টা খানিকের দীর্ঘ মিনিট শেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল শীর্ষ। মিটিং শেষ হতেই বাকিরা একে একে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। শীর্ষ আর নয়ন রয়ে গেল। শীর্ষ ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে হেলান দিল। হাত উঁচিয়ে গলার টাইটা একটু ঢিলা করতে টেবিলে রাখা মোবাইলটি থেকে ভেসে এলো মেসেজের রিংটা। অনিচ্ছা সত্ত্বেও মোবাইলটা হাতে নিল সে। মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে উঠল ক্রোধে। ললাটে জুড়েও কয়েকটি ভাঁজের দেখা মিলল। এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। সবাই শুধু এই মেয়ের পেছনেই লেগে থাকে। কেন? পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে নাকি? এখনও তার আর ত্রয়ীর মধ্যে কিছু শুরুই হলো না। সে ত্রয়ীকে ঠিকভাবে নিজের মনের কথাটা জানাতে পারল না। এর ভেতরে হাজার জন চলে এসেছে তাদের মনের কথা জানাতে। শীর্ষ তাতে দাঁত পিষল, কটমট করে বলল, আর একটা মাইয়া, তার পিছনে আবার কুত্তার অভাব নাই। একটা কুত্তা তো আগে থেকেই ছিল, এখন আরো একটা এসে জুটেছে। নয়ন পাশ থেকে শুনল শীর্ষের প্রতিটি কথা। ততটা ভাবল না সে। ফট করেই প্রশ্ন করে বসল, তাহলে কি আপনিও কুত্তা স্যার? শীর্ষ হতভম্ব হয়ে গেল নয়নের কথায়। ছেলেটা তাকে কি বলল? সে কুত্তা? চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো শীর্ষ। চোয়াল শক্ত করে শুধালো, কে বললি তুই? আমি কুত্তা? নয়নের মুখশ্রী মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। সে মুখ ফসকে কি ভয়ঙ্কর বাক্য উচ্চারণ করে ফেলেছে বুঝলো এতক্ষণে। শীর্ষ নিশ্চয়ই এখন তাকে ছাড়বে না। পারলে তো কুত্তা বলার অপরাধে কুত্তার কামড় খাইয়ে দেবে। তারপর 14টা ইঞ্জেকশন। জিহ্বার অগ্রভাগ দ্বারা ঠোঁট ভেজালো বেচারা। অতপর আমতা আমতা করে বলল,
না মানে আমি আসলে যেটা বলতে চাইনি, মানে বলতে চাইছিলাম। কি বলতে চাইছিলি? নয়ন এলোমেলো দৃষ্টি ফেলল। শীর্ষের প্রশ্নের পরিপ্রেক্ষিতে কী জবাব দেবে খুঁজেই পাচ্ছে না সে। যা বলার তা তো মুখ ফসকে ইতিমধ্যেই বলেই ফেলেছে। নিজের পায়ে নিজের কুড়াল মেরেছে। নয়নের এখন নিজের ওপরে নিজেরই রাগ লাগছে। কি হতো মুখটা একটু সামনে রাখলে? নিজের মুখটা সামনে রাখলে তো আর আজ এত বড় একটি বিপদ পড়তে হতো না। শীর্ষের দৃষ্টি শীতল হলো। কিছুটা সময় নিয়ে সে এক দৃষ্টিতে চেয়ে রইল নয়নের দিকে। অতঃপর কল লাগালো কাউকে। ওপাশ থেকে কল রিসিভ করে বেশ ঠান্ডা কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন মিস্টার সোহাগ? শীর্ষের কল পেয়ে আনন্দে গদগদ হয়ে উঠল সোহাগ। শীর্ষ সচরাচর কখনো তাকে কল করেই না। সব সময় সব কাজে আব্দুর রহমান খান অথবা নয়নই তার সাথে যোগাযোগ করে। সোহাগ হই হই করে উঠল। উজ্জ্বল চোখ মুখে বলল, ওয়ালাইকুম আসসালাম। এইটুকু বলেই একটু থামলো সে। দম নিয়ে ফের বলল, তুমি তুমি আমাকে কল করেছো? ও মাই গড, ও মাই গড, ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না। শীর্ষ দুর্বোধ্য হাসল। নয়নের দিকে দৃষ্টি দিয়ে বলল, না ভাবতে পারলে এখন ভেবে নিন, আমি সত্যি আপনাকে কল করেছি। হাউ সুইট, তুমি দেখতে যেমন মিষ্টি, তোমার কথাগুলো ভীষণ মিষ্টি। আপনিও ভীষণ মিষ্টি। হে কথা শুধু আমি না, নয়নও বলে। মিস্টার সোহাগ লাজুক হাসল। হাত নাড়িয়ে জবাব দিল, যা দুষ্টু। এইদিকে শীর্ষের কথা শুনে নয়ন হতবাক না হয়ে পারল না। মিস্টার সোহাগ মিষ্টি, এই কথা আবার সে কখন বলল? এই লোকটা করতে চাইছেটা কি? নয়নের ভাবনার মধ্যে শীর্ষ ফের মিস্টার সোহাগকে বলল, যাক, ওসব কথা বাদ দিন। আপনি এখন কোথায় বলুন তো? এই তো বাড়িতেই আছি। আহা, আপনি বাড়িতে কেন? নয়ন আপনাকে খুব মিস করছে। অফিসে এসে থেকে আপনাকে খুঁজছে। আপনি অফিসে না এলে নাকি ওর ভালোই লাগে না? নয়ন আহাম্মক বনে গেল। তার ছোট মাথার ওপরে যেন বজ্রপাত ঘটল মুহূর্তে। এসব কথা সে কখন বলল? এই লোক তাকে না ফাঁসিয়ে ছাড়বে না দেখা যাচ্ছে। কোথায় আজ ওই অদ্ভুত প্রাণীটা অফিসে আসেনি বলে একটু শান্তিতে সময় কাটাবে ভেবেছিল। তা না, এই প্রাণী এখন অফিসে এনেই ছাড়বে। নয়ন ওষ্ঠ ফাঁকা করল কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু তার কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বের হওয়ার পূর্বেই শীর্ষ হাত উঁচিয়ে থামিয়ে দিল। বেশ হাস্যোজ্জ্বল মুখেই বলল, আপনি তাড়াতাড়ি চলে আসুন, নয়ন অপেক্ষা করছে আপনার জন্য। নিজের কথা শেষ করে কল কাটল শীর্ষ। নয়ন এগিয়ে এলো তার দিকে। কণ্ঠে বিস্ময় বোধ নিয়ে বলল, এসব কি অদ্ভুত কথা বলছেন স্যার? আমি আবার কখন মিস্টার সোহাগকে খুঁজলাম আর ওনার জন্যই অপেক্ষায় বা করলাম কখন? শীর্ষ হাত রাখলো নয়নের কাঁধে। বাঁকা হেসে বলল, করিসনি তো, কিন্তু ওই যে আমাকে কুত্তা বলেছিস, এখন আর সারাদিন তুই মিস্টার সোহাগের সাথে থাকবি, এটাই তো শাস্তি। নয়ন চমকালো, ভরকালো। এর মানে এই লোক এতক্ষণ তাকে ওই কুত্তার শব্দটার জন্য ফাঁসাচ্ছিল, প্রতিশোধ নেওয়ার পায়তারা করছিল। না না, এই কিছুতেই হতে দেওয়া যাবে না। যে লোকের সাথে 5 মিনিট নয়ন থাকতেই পারবে না, তার সাথে গোটা একটা দিন কিভাবে কাটাবে? নয়ন তাড়াহুড়ো করলো, হড়বড় করে বলল, ওইটা তো মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল, আমি ইচ্ছে করে বলিনি। ওই শব্দটার জন্য আমাকে দয়া করে এত বড় শাস্তি দেবে না। আমি মিস্টার সোহাগের সাথে গোটা একটা দিন কিছুতেই কাটাতে পারবো না স্যার। শীর্ষ মুখ বাঁকালো, ভাবলেশীনভাবে বলল, মুখ ফসকে বলবি কেন তুই? আমাকে কি দেখে তোর কুত্তা মনে হয়? নয়ন আড়ালে মুখ বাঁকালো, মনে মনে বলল, কুত্তা? ও তো ত্রয়ী ম্যামের পেছনে অন্য চারা ঘোরে, তাদের দেখো মনে হয় না, তবু আপনি বলছেন। পরপর গলা বাড়ালো নয়ন, জোরপূর্বক হেসে বলল, না না, আপনাকে দেখে কুত্তা কেন মনে হবে? আপনি তো অতি সুদর্শন পুরুষ। আপনার চেয়ে সুদর্শন পুরুষ আমাদের শহরে কেন পুরো বাংলাদেশে নেই? শীর্ষ মুখ বাঁকিয়ে বলল, বাম দিচ্ছিস? তবে এসে বাম দিতেও দেরি করে ফেলেছিস। মিস্টার সোহাগ আসছে, আর সারাদিন শুধু তোর আর মিস্টার সোহাগের। প্রয়োজনে পুরো অফিস ফাঁকা করে দেব, তবুও তোদের দুইজনকে একে অপরের থেকে দূরে যেতে দেব না। কণ্ঠে তোলা বাক্যগুলোর পরিসমাপ্তি ঘটি কক্ষের বাইরে পা বাড়ালো শীর্ষ। নয়নের মুখশ্রী কাঁদো কাঁদো হলো। মুখ ফসকে কি একটু বলে ফেলেছে, যার জন্য এখন তাকে এত বড় একটা শাস্তি ভোগ করতে হবে। সে কিভাবে সারাটা দিন মিস্টার সোহাগের সাথে কাটাবে? নয়ন মুখ ভার করলো, অসহায় কণ্ঠে বলল,
আমি আর কখনো এমন বলবো না স্যার, মুখ ফুসকেও বলবো না। তবু সারাটা দিন আমাকে ওই মিস্টার সোহাগের সাথে থাকার শাস্তি দেবেন না। শীর্ষ দাঁড়ালো না, যেতে যেতেই বলল, যা বলেছি তাই। আর যদি মনে করিস আমার কথার অবদ্ধ হবি তাহলে তোর এত সাথের চাকরিটাকে আমি খুন করে দেব। আব্দুর রহমান খান নিজের কেবিনে ছিলেন, প্রয়োজনীয় কিছু ফাইল উল্টে পাল্টে দেখছিলেন। তখনই কেবিনের দরজায় টোকা পড়ল। ভেতরে আসবো? শীর্ষের কণ্ঠস্বর। আব্দুর রহমান খান ফাইল দেখতে দেখতেই জবাব দিলেন, এসো। শীর্ষ দরজা ঠেলেই ভেতরে ঢুকলো। এগিয়ে গিয়ে বসলো বাবার অভিমুখে একটি চেয়ার দখল করে। আব্দুর রহমান খান এক পলক তাকালেন ছেলের দিকে, অতঃপর আবার নিজের কাজের প্রতি মনোনিবেশ করে শুধালেন, কিছু বলবে? জি। বলে ফেলো। শীর্ষ একটু সময় নিল, চোখে মুখে তার হানা দিল এক রাশ দ্বিধা, কণ্ঠে ক্ষীণ ইতস্তবোধ নিয়ে বলল। আব্দুর রহমান খানের হাত থেমে গেল। পৃথ্বীস্বরূপ ধীর কণ্ঠিতে দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু তখন তো তুমি বলেছিলে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাও না, তাহলে আজ হঠাৎ সেই প্রসঙ্গ তুলছ? শিষ্য কিছু বলতে গিয়েও আটকিয়ে গেল। কেমন ইতস্ত লাগছে তার কথাটা বলতে। এমনি বাইরে যে যতটাই নির্লজ্জ, মারপিটে বাজে স্বভাবের হোক না কেন, বাবা মায়ের অভিমুখে যথেষ্ট মার্জিত এবং ভালো থাকার চেষ্টা করে। এভাবে বাবার অভিমুখে বসে নিজের বিয়ের কথা বলতে কেমন লজ্জা লাগছে তার। আবার না বললেও তো উপায় নেই। চারদিক থেকে যেভাবে শকুনের উপদ্রব শুরু হয়েছে, তাতে কখন কি হয় বলাই যায় না। শীর্ষ জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, নিজেকে ধাতস্থ করে এবার বলেই ফেলল, আমি এখন বিয়ে করতে চাই। আব্দুর রহমান খান বিচক্ষণ মানুষ। ছেলের কণ্ঠ, চোখের ভাষা আর ওই একটুখানি ইতস্তবোধ সব মিলিয়ে তিনি বুঝে নিলেন শীর্ষের মনের কথা। তার ছেলের নিশ্চয়ই কোনো রমণীকে মনে ধরেছে, অথবা কোনো রমণীর সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছে। নয়তো এতটা সহজে এবং এভাবে তার অভিমুখে বসে বিয়ের কথা বলতো না। আব্দুর রহমান খানের দৃষ্টি শীতল হলো। অত্যন্ত ঠান্ডা কণ্ঠে শুধালেন, মেয়েটা কে? শীর্ষ দৃষ্টি নামিয়ে নিল, ধীর গলায় জবাব দিল, ত্রয়ী। আব্দুর রহমান খান অবাক হলেন। তার ছেলের তাহলে ত্রয়ীকে পছন্দ? তবে বিষয়টা ভালোই হয়েছে। ত্রয়ী একা, এতিম, মেয়েটির জন্য ভীষণ মায়া হয় তার। নিজের মনেও তিনি অনেকবার ভেবেছিলেন মেয়েটিকে শীর্ষের বউ করে নিজের বাড়িতে রেখে দেওয়ার কথা, কিন্তু সাহস করে এই কথাটা বলতে পারেননি কাউকে। শিষ্যরা আজকালকার ছেলে, যদি ত্রয়ীকে পছন্দ না করে। হ্যাঁ, এটা ঠিক, আব্দুর রহমান খান চেয়েছিলেন ত্রয়ী তার বাড়ির বউ হোক, তবে জোর জবরদস্তি কিংবা নিজের মতামত শীর্ষের উপর চাপিয়ে দিয়ে নয়। জোর জবরদস্তি করে আর যাই হোক সংসার হয় না। এমনই মেয়েটির জন্ম থেকেই দুঃখের শেষ নেই। আব্দুর রহমান খান জোরপূর্বক ত্রয়ীর সাথে শীর্ষের বিয়ে দিয়ে মেয়েটাকে আরেক দুঃখের সাগরে ভাসিয়ে দিতে চাননি। তবে যাক, আজ শীর্ষ নিজেই কথাটা বলেই দিল, বিয়ে করতে চাইলেও ত্রয়ীকে। মনে মনে ভীষণ খুশি হলেন আব্দুর রহমান খান। কিন্তু ত্রয়ী, সেও কি শীর্ষকে পছন্দ করে? দুজনের মধ্যকার সম্পর্ক কি ইতিমধ্যে প্রণয় সম্পর্কে গড়িয়েছে, নাকি শুধুই পছন্দ অবধি টিকে আছে? আব্দুর রহমান খান একটু নড়ে চড়িয়ে বসলেন, হাতের ফাইলগুলো টেবিলের উপরে রেখে বললেন, তৈরি, সেও কি তোমাকে বিয়ে করতে চায়? না। শীর্ষের সোজা ছাপটা জবাব। আব্দুর রহমান খানের কপাল কুঁচকে এলো, থমথমে কণ্ঠে শুধালেন, মানে তুমি ওকে বিয়ে করতে চাও, ও তোমাকে বিয়ে করতে চায় না? তাহলে বিয়েটা কিভাবে হবে? তুমি দিয়ে দিলেই হবে। ও তোমাকে বিয়ে করতে না চাইলে আমি তোমাকে বিয়ে দেব কিভাবে? আশ্চর্য। ও আমাকে বিয়ে করতে চাক বা না চাক, আমি তো চাই। আমাকে কাজেই ডাকার অনুমতি দাও আর ওর ঘাট ধরে বিয়ের পেটিতে বসিয়ে দাও। কাজী সাহেব আমাকে কবুল বলতে বললেই বলে দেবো, আর ও কবুল বলতে না ছেলে দুইটা থাপ্পড় মেরে কবুল বলিয়ে দেবো, ব্যাস বিয়ে শেষ। ছেলের কথা শুনে কেসে উঠলেন আব্দুর রহমান খান। কি ভয়ঙ্কর কথাবার্তা! থাপ্পড় মেরে নাকি কবুল বলাবে? আর তার ছেলে একটু বেপরোয়া, তা তিনি জানেন। তাই বলে বিয়ের ক্ষেত্রেও বেপরোয়াগিরি করবে? শিশু টেবিলের পাশ থেকে পানির গ্লাসটা এগিয়ে দিল বাবার দিকে। আব্দুর রহমান খান পানিটা খেলেন, নিজেকে একটু ধাতস্থ করে বললেন, জবরদস্তি করে আর যাই হোক, ভালোবাসা, বিয়ে, সংসার হয় না। আমি তোমাদের 3 ভাই বোনের উপর কখনো কিছু চাপিয়ে দেইনি, ওই মেয়েটার উপরও আমি চাপিয়ে দিতে পারবো না। তার থেকে মেয়েটার মন জয়ের চেষ্টা করো এবং
তার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করো, তারপর না হয় বিয়ের কথা ভাববা যাবে। শীর্ষ বিরক্ত হলো বাবার কথায়। ত্রয়ীর মন জয় করে তার হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করেই যদি বিয়ে করার হতো, তাহলে সব লাজ লজ্জা বিসর্জন দিয়ে এখনই কেন বিয়ের কথা বলল? পরেই বলতে পারত। ওই মেয়ে যা শীর্ষ বলে এক, বোঝে আরেক। ওই মেয়ের মন জয় করতে করতে দেখা যাবে অন্য কেউ চলে এসেছে তার মন জয় করতে। শীর্ষ কোনো প্রতিযোগিতা চাইছে না বলেই তো সরাসরি বিয়ে করে ফেলতে চাইছে। প্রতিযোগিতা চাইলে কি আর লাজ লজ্জা বিসর্জন দিয়ে এখানে আসতো? নাক মুখ কুচকালো বেচারা, বিড়বিড় করে বলল, মন জয় তো অবশ্যই করব, তবে তা বিয়ের পর, কাছে ডেকে ভালোবেসে আদর করে চুমুখে। আব্দুর রহমান খান শীর্ষের নিকট থেকে কিঞ্চিত দূরে অবস্থান করায় স্পষ্ট রূপে শুনতে পেলেন না কিছুই। কপাল কুচকিয়ে তিনি শুধালেন, কিছু বলবে? না। এটুকু বলেই থামল শীর্ষ। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, আসি আমি। এসো, তবে তৈরির সাথে ভুলেও কোনো জোর জবরদস্তি চেষ্টা করো না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। শীর্ষ কপালে ভাঁজ ফেলল, থমথমে কণ্ঠে বলল, করবো না কোনো জোর জবরদস্তি। সময় বয়ে চলেছে নিজের গতিতে। বাবার সাথে কথা শেষে শীর্ষ আর 1 মিনিটের জন্য অফিসে দাঁড়ায়নি। গাড়ি নিয়ে সোজা চলে এসেছে কলেজে। ত্রয়ীর ক্লাস চলছিল। শীর্ষ তা উপেক্ষা করে শ্রেণীকক্ষের দরজার নিকটে দাঁড়ায়। উপস্থিত অধ্যাপককে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম স্যার। অধ্যাপক পূর্ব থেকেই শীর্ষকে চেনেন। তিনি ওষ্ঠে হাসি ফুটিয়ে বললেন, আরে শীর্ষে, তুমি হঠাৎ এখানে? শীর্ষ সৌজন্য সূচক হাসল, নম্র কণ্ঠে বলল, আসলে ত্রয়ীকে একটু প্রয়োজন ছিল, বাবা ওকে বাড়িতে নিয়ে যেতে বলেছেন। অধ্যাপক বিশেষ কিছু বললেন না, সহজেই ত্রয়ীকে বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। ত্রয়ী নিঃশব্দে নিজের জিনিসপত্র গুছিয়ে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে এলো। শীর্ষের পেছনে হাঁটতে হাঁটতে প্রশ্ন করল, বাড়িতে কি কিছু হয়েছে? আঙ্কেল হঠাৎ এত জরুরি তলব করলেন যে? শীর্ষ কোনো উত্তর দিল না। নিশ্চুপ দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলল সামনের দিকে। শীর্ষের চলন দ্রুত হওয়ায় ত্রয়ী তার গতির সাথে তার মিলাতে ব্যর্থ হলো। খানিকটা হাঁপিয়ে উঠে বলল। শীর্ষ কানে নিল না ত্রয়ীর কথা, বরং নিজের চলন গতি বাড়িয়ে দিল পূর্বের তুলনায়। মেয়েটা এবার রীতিমতো দৌড় শুরু করলো শীর্ষের পিছু পিছু। তবুও থামল না সে। খুব বেশি সময় ব্যয় হলো না। স্বল্প সময়ের মধ্যেই তারা কলেজের চত্বর পেরিয়ে রাস্তায় এসে পড়ল। কলেজের একটু এপাশে শীর্ষের গাড়িটা দাঁড় করানো ছিল। শীর্ষ কোনোরূপ বাক্য ব্যয় না করেই গাড়ির সামনে ড্রাইভিং সিটে বসে পড়ল। ত্রয়ী গাড়ির পিছনের দরজা খুলল। ভিতরে ঢুকে বসবে তখনই অভিমুখ থেকে রূঢ় স্বরে ভেসে এলো, সামনে। ত্রয়ী বিরক্ত করল না, ধীর পায়ে গিয়ে বসলো সামনের সিটে। শীর্ষ গাড়ির দরজা লক করে সিটে গায়ে এলিয়ে দিল। ত্রয়ী অবাক হলো, কপালে ভাঁজ ফিরে শুধালো, গাড়ি চালু করছে না কেন? বাড়ি যাবেন না নাকি? শীর্ষ এবারও জবাব দিল না, চোখ বন্ধ করে পড়ে রইল সিটের সাথে। ত্রয়ীর অবাকের মাত্রা বাড়ল, কপাল কুচকে রেখে ফের শুধালো, কি হলো, এখনো গাড়ি চালু কেন করছেন না? এই পর্যায়ে শীর্ষ খপ করে খুলল সেও আঁখিদয়। অগ্নি দৃষ্টিতে তাকালো ত্রয়ীর দিকে। ভরকে গেল মেয়েটা, অন্তরাত্মা কেঁপে উঠল যেন। শীর্ষের মুখাবয়বের অবস্থা দেখে তার বুঝতে বাকি রইল না যে লোকটা রেগে গিয়েছে। কিন্তু লোকটা রেগে কেন রয়েছে? একটু আগেও তো সব ঠিকঠাক ছিল। তবে কি সে কিছু করেছে? ত্রয়ী মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো, স্মরণ করার চেষ্টা করলো তার কার্যক্রমগুলো। না, রেগে যাওয়ার মতো তেমন কিছু করেছে বলে তো স্মরণে আসছে না। শীর্ষও তাকে আনতে গেল, সেও চলে গেল। তারপর 2-1টা প্রশ্ন করলো, ব্যাস এটুকুই তো। এখানে তো রেগে যাওয়ার মতো কিছু নেই, তাহলে লোকটা রেগে গেল কেন? ত্রয়ী ঢোক গেল, আমতা আমতা করে শুধালো, কি হয়েছে? ওভাবে তাকিয়ে আছেন কেন? শীর্ষ দাঁতে দাঁত পিষল, অত্যন্ত রুক্ষ স্বরে জবাব দিল, দেখছি তোর মতো বালির বস্তার মধ্যে কি এমন আছে যে সব পুরুষ তোর পেছনেই হাত ধুয়ে পড়েছে। ত্রয়ীর ভ্রু যুগল কুচকে এলো। এই লোক আবার এসব কি বলছে? সব পুরুষ তার পিছনে পাগল? ত্রয়ী কিছুটা অবাক হয়ে শুধালো, কই, কোথায়? শীর্ষ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, কটমট করে বলল, রাভিনকে। ও তোকে চিঠি দেওয়া সাহস পেল কোথা থেকে? ত্রয়ী চমকালো, ভরকালো। এর মধ্যে এই তথ্য পৌঁছে গেছে এই লোকের কানে। এই নিশ্চয়ই ওই রাকিবের কাজ।
ওই ছেলেটাকে তখন তাদের সাথে রাখাই ভুল হয়েছে। যখনই ছেলেটা তাদের আশেপাশে এসে বসেছিল, লাথি মেরে উঠিয়ে দেওয়া উচিত ছিল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো ত্রয়ীর। থমথমে কণ্ঠে বলল, মেয়েরা বড় হলে অমন দুই একটা প্রেমের প্রস্তাব চিঠি আসেই। আর কাউকে তো দেখলাম না, শুধু তোর ক্ষেত্রেই দেখলাম। কয়টা মেয়েকে দেখেছেন আপনি? নাকি এই বিষয়ে জানার জন্য এখন আমি বা অন্য মেয়েদের দিকে নজর দেওয়া শুরু করেছেন আপনি? শিশু থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, তুই বা অন্য মেয়েদের দিকে নজর দিতে যাবো কেন? রিমার পান্নাছে না, কই ওদের ক্ষেত্রে তো দেখলাম না তো প্রেমের প্রস্তাব আসতে। আসে ঠিকই, আপনি হয়তো খেয়াল করেন না। শিশু আর এ বিষয়ে কথা বাড়ালো না। সত্যি সে পন্না আর রিমার ক্ষেত্রে এতটা খেয়াল করেনি। সে ভেবেছে বাড়ির গাড়িতে বোনদের যাতায়াত, স্কুল কলেজেও তাদের পরিচিত শিক্ষকদের বলা রয়েছে খেয়াল করতে, এরপরে আর খারাপ কিছু করবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে ওইটুকুই যথেষ্ট ছিল না। না, এখন থেকে পন্না এবং রিমার দিকেও নজরদারি বাড়িয়ে দিতে হবে। নিজের বোনদের ক্ষেত্রেও তার দায়িত্ব কর্তব্য রয়েছে। শিশু গাড়ি স্টার্ট করলো। সাঁই সাঁই গতিতে ছুটল অভিমুখে। নয়ন বসে রয়েছে অফিসে, তার জন্য নির্ধারিত কেবিনে। মনের মধ্যে তার বিস্তর অস্থিরতা। মিস্টার সোহাগ যে কোনো সময় চলে আসতে পারে, আর চলে এলেই তো তার গা ঘেঁষা শুরু করবে। মেয়েলি কণ্ঠে নয়ন নয়ন ধ্বনি তুলে তার কানকে আহত করে দিবে। এখন যে ওই লোকের ভয়ে সে অফিস ছেড়ে পালাবে তারও উপায় নেই। তাহলে শিশু তার চাকরিটাই খেয়ে দিবে। রবির কাছে যে একটু সাহায্যের জন্য অনুরোধ করবে, তাও সে এই মুহূর্তে অফিসে নেই। নয়ন মনের মধ্যে বিষাদ চিন্তা ভাবনা নিয়ে একটা কলম নাড়ছিল। এর মধ্যেই কাছে পিঠে থেকে ভেসে এলো, নয়ন, ও মাই সুইট বয়, আমি চলে এসেছি। নয়ন কিঞ্চিত চমকে উঠল, দৃষ্টি দিল অভিমুখে। ওই চলে এসেছে। শয়তানের নাম নেওয়ার সাথে সাথেই শয়তান হাজির। কেন যে সে মুখ ফসকে তখন শিশুকে কুত্তা বলতে গেল। বিরক্তিতে চোখ মুখ কুচকে এলো বেচারার, তবে কণ্ঠ বাড়িয়ে বলল না কিছুই। মিস্টার সোহাগ নিজ উদ্যোগে একটি চেয়ার টেনে বসল নয়নের অভিমুখে। নিজের থেকে নিজের সাথে আনা ছোট লেডিস ব্যাগটা টেবিলের ওপরে রাখতে রাখতে বলল, কেমন আছো মাই সুইট বয়? একদিন অফিসে আসিনি বলে আমাকে এত মিস করছিলে যে একদম শীর্ষকে দিয়ে কল করিয়ে ডেকে আনলে। নয়ন ভেঙচি কাটল, মনে মনে বলল, মিস তো দূরে থাক, তুই অফিসে আসিসনি বলে আমি আরও খুশি হয়েছিলাম, কিন্তু ওই বজ্জাত শিশুটা তোকে আমার ঘাড়ে তুলে দিয়ে চম্পট দিয়েছে, বেটা খচ্চর একটা। পরপর আবার কণ্ঠ বাড়ালো নয়ন, জোরপূর্বক হেসে বলল, ওই আর কি। মিস্টার সোহাগের চোখ মুখে হঠাৎ আধার নেমে এলো। মলিন কণ্ঠে বলল, একদিন অফিসে আসিনি বলেই মিস করছিলে, এরপর তো তোমাকে আরো মিস করতে হবে। তবুও তো আমাকে পাবে না জান। কেন? তুমি তো মনে হয় জানো আমার সম্পূর্ণ পরিবার আমেরিকায় থাকে। আমিও বেশিরভাগ সময় ওখানেই কাটাই, শুধু মাঝে মধ্যে ব্যবসার কাজে দেশে আসি। এই যেমন তোমাদের সাথে ডিল ফাইনাল করতে এলাম। যদিও আমার আরো 1 মাস দেশে থাকার কথা ছিল, কিন্তু বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মা বারবার কল করে আমাকে যেতে বলেছে। এখন না গিয়ে উপায় নেই, বুঝলে। নয়নের চোখ মুখ চকচক করে উঠল। যাক, অবশেষে আপদটা বিদায় হচ্ছে। এবার একটু শান্তিতে থাকতে পারবে সে। নয়ন উৎফুল্ল হলো, আনন্দিত কণ্ঠে বলল, চলে যান, এখনই চলে যান। মিস্টার সোহাগ চোখ ছোট ছোট করলেন, থমথমে কণ্ঠে শুধালেন, এখনই চলে যেতে বলছো মানে? তুমি কি আমার চলে যাওয়ার কথা শুনে খুশি হয়েছো? হ্যাঁ। নয়ন অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, না না, খুশি কেন হব, আসলে আপনার বাবা অসুস্থ শুনে একটু চিন্তিত হয়েছিল, তাই বলে ফেলেছি, কিছু মনে করবেন না। বাবার অসুস্থতার সংবাদ পেয়ে চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু আমার তোমাদের সাথে আরো কিছুটা সময় কাটানোর ইচ্ছে ছিল। আমার তো আর হারিয়ে যাচ্ছি না, আর আপনিও তো দেশ ছেড়ে একদম চলে যাচ্ছেন না। সে আর কখনো আসবে না, আমাদের অবশ্যই আবার দেখা হবে, তখন না হয় একসাথে অনেক সময় কাটানো যাবে। তপ্ত নিঃশ্বাস ফেললেন মিস্টার সোহাগ, ছোট করে জবাব দিলেন, সময় গড়িয়ে চলছে। আকাশ অবস্থানরত উজ্জ্বল সূর্যটা একটু একটু করে তার স্থান পরিবর্তন করছে। শিশু ত্রয়ীকে কলেজ থেকে এনে আর বাড়িতে যায়নি।
তাদের গাড়িটা কেবলই এসে থামলো একটি ছোট্ট সরু রাস্তার ধারে। দুজন নেমে দাঁড়ালো গাড়ি থেকে। শহরের বাইরেই কোলাহলবিহীন স্থানটা, চারদিকে জনমানবের দেখাও খুব একটা নেই। ত্রয়ী আশেপাশে তাকালো, কপাল কুঁচকে শুধালো,